দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। একদিন বিরতি দিয়ে শনিবার বিপিএল এ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ দিনে দুপুর 1:30টায় গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় নিয়ম রক্ষায় চিটাগং কিংসের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। বিস্তারিত রিফাত আঞ্জুবের ম্যাচ প্রিভিউতে। দেখতে দেখতে বিপিএল এর এবারের আসরের শেষ দিকে চলে এসেছে। প্লে অফের 4 দলের মধ্যে 3 দল কোয়ালিফাই করেছে। 4 নম্বর জায়গা নিশ্চিত করতে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে খুলনা। 12 পয়েন্ট নিয়ে 4 নম্বরে থাকা রাজশাহীকে টপকে প্লে অফে জায়গা করে নিতে একটা জয়ই যথেষ্ট খুলনার জন্য। নেট রান রেট ভালো থাকায় ঢাকাকে হারাতে পারলেই রাজশাহী সমান 12 পয়েন্ট নিয়ে প্লে অফে টিকিট পাবে রূপসাপাড়ের দলটি। সবশেষ ম্যাচে রংপুরকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী খুলনা। ডু অর ডাই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে খুলনা টাইগার্স। অন্যদিকে 6 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালের এবারে বিপিএল মিশন শেষ। তাদের জন্য ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার, হারানোর আর কিছুই নেই। তানজিদ লিটনরা চাইবে জয় দিয়ে খুলনার প্লে অফ খেলা আটকে জয় দিয়ে এবারে বিপিএল মিশনটা শেষ করতে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এই দলটি। প্লে অফের এলিমিনেটর পর্ব নিশ্চিত করেছে বরিশাল। প্লে অফে মাঠে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তামিম মুশফিক মাহমুদুল্লাহরা। টানা জয়ের মধ্যে থাকা বরিশাল ধারাবাহিকতা ধরে রাখার জন্যই মাঠে নামবে। অন্যদিকে চিটাগং কিংসও প্লে অফ নিশ্চিত করেছে। 14 পয়েন্ট নিয়ে 3-এ রয়েছে বন্দরনগরী দলটি। বরিশালকে হারাতে পারলে 2-এ উঠে এলিমিনেটর পর্বে খেলার সুযোগ পাবে চিটাগং। সবশেষ 2 ম্যাচেও জয় রয়েছে তাদের। তাই তো বরিশালকে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে রংপুরকে টপকে এলিমিনেটর পর্বে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে চিটাগং কিংস। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। অতিরিক্ত আক্রমণাত্মক আচরণের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার বিপিএলও শাস্তি পেলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। বৃহস্পতিবার মিরপুরে চিটাগং কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্কের উইকেট তুলে নেন সাকিব। সাজঘরে ফেরার পথে এই ব্যাটারকে উদ্দেশ্য করে বেশ উত্তেজিতভাবে কিছু একটা বলতে দেখা যায় সাকিবকে। এই ঘটনায় তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত 24 মাসের মধ্যে 4 ডিমেরিট পয়েন্ট পাওয়ায় 2 ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন এই পেসার। ফলে পরবর্তী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের 2 ম্যাচ খেলা হচ্ছে না সাকিবের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো বাধা থাকছে না তার। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলেও আছেন এই টাইগার পেসার। তৃতীয় টি-20তে শনিবার ভোরে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ভোর 4টায় শুরু হবে ম্যাচ। প্রথম 2 ম্যাচে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয় মেয়েরা। তাই হোয়াইট ওয়াশ এড়াতে জয় ছাড়া বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের। বিস্তারিত তাজবি শরণের ম্যাচ প্রিভিউতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে হার যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী দলের। ওয়ানডে সিরিজে হারের পর টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচেও জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। তৃতীয় ম্যাচে এবার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নিগার সুলতানা জ্যোতির দলের। বাংলাদেশের এমন ভরাডুবির পেছনে সবচেয়ে বড় দায় বাজে ব্যাটিংয়ের। টপ অর্ডারদের ব্যর্থতায় কোনো ম্যাচেই বড় স্কোর করতে পারেনি লাল সবুজরা। দিলারা আক্তার, সুবহানা মুস্তারি, তাজ নেহাররা 2 অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারছেন না। তাই জয় নিয়ে দেশের বিমান ধরতে হলে শারমিন জ্যোতিদের পাশাপাশি টপ অর্ডার ব্যাটারদের ফর্মে ফেরার কোনো বিকল্প নেই। ব্যাটারদের পাশাপাশি বোলিংয়েও তেমন কিছু করে দেখাতে পারেননি ক্রিকেটাররা। প্রয়োজনীয় মুহূর্তে উইকেট যেমন এনে দিতে পারেননি, তেমনি রানও বিলিয়েছেন মুক্ত হস্তে। ফলে প্রতি ম্যাচেই অনায়াসে বড় স্কোর গড়ে বাংলাদেশকে বিপদে ফেলেছে ক্যারিবীয় মেয়েরা। তাই হোয়াইট ওয়াশ এড়াতে হলে বোলারদের নিতে হবে বড় ভূমিকা। অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে বলে বাংলাদেশকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে ক্যারিবীয় মেয়েরা, যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হেইলি ম্যাথিউস। পাশাপাশি নিয়মিত ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ডটিন। এই ম্যাচেও বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তাজবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে উত্তেজনার পারদ চড়লেও এবার থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান কিংবা ঐতিহ্যবাহী অধিনায়কদের মিলন মেলা। পাকিস্তানে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের আগে ক্যাপ্টেন্স ইভেন্ট আয়োজন করতে পারছে না, এই বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। সময়মতো অধিনায়কদের না পাওয়া ও ইংল্যান্ড অস্ট্রেলিয়া সময়মতো উপস্থিত হতে না পারার কারণে পিসিবি ও আইসিসি উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত রিপোর্টে।
আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আগে সাধারণত অংশগ্রহণকারী দলের অধিনায়কদের জমকালো ফটো সেশন ও সাক্ষাৎকারের আয়োজন হয়ে থাকে। ভক্তরাও অপেক্ষায় থাকে এই বিশেষ ক্যাপ্টেন্স ইভেন্টের জন্য, কারণ একসঙ্গে এত অধিনায়ককে আর কোথাও দেখা যায় না বললেই চলে। তবে এবার সেই দৃশ্য দেখা যাবে না বহুল আকাঙ্ক্ষিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ। শুধু তাই নয়, থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও। এমনই খবর দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও এই আয়োজন বাস্তবায়নে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু যাদের নিয়ে অনুষ্ঠান করবে সেই অধিনায়কদেরই সময় মতো পাচ্ছেন না তারা। টাইমস অফ ইন্ডিয়া নিশ্চিত করেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু ভারত নয়, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও নির্ধারিত সময়ে পাকিস্তানে পৌঁছাতে পারছে না, এমনকি প্রস্তুতি ম্যাচও খেলবে না দল দুটি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে ইংল্যান্ডের ভারত সফর এবং অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর তারা বিশ্রামে থাকবে। ইংল্যান্ড 18 ফেব্রুয়ারি এবং অস্ট্রেলিয়া 19 ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে, যেখানে টুর্নামেন্ট শুরুই হবে 19 ফেব্রুয়ারি। ফলে সময়ের অভাবে আইসিসি ও পিসিবি চাইলেও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন সম্ভব হচ্ছে না। 1996 সালের বিশ্বকাপের পর এটিই হতে যাচ্ছে পাকিস্তানের আয়োজন করা প্রথম কোনো আন্তর্জাতিক বড় টুর্নামেন্ট। তবে উদ্বোধনী আয়োজন বাতিল হওয়া পিসিবির জন্য একটি বড় ধাক্কা, কিন্তু একেবারে নিরুৎসাহিত নয় পিসিবি। জিও সুপার জানিয়েছে 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশেষ কিছু আয়োজনের পরিকল্পনা করছে তারা। যদিও ভক্তদের জন্য অধিনায়কদের ফটো সেশন ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মিস করাটা হতাশার, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আকর্ষণ তো মাঠের লড়াই। ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে 19 ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে নতুন চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের দিকে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলা হবে না মার্শের। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে তাকে নিয়ে এই দুঃসংবাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বেশ কিছুদিন ধরে পিঠের চোটে ভুগছেন মিচেল মার্শ। ভারতের বিপক্ষে সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফির দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে চলতি মাসে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয় এই অলরাউন্ডারকে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের বিমান ধরা হচ্ছে না তার। মার্শের জায়গায় দলে জায়গা পেতে পারেন টপ অর্ডার ব্যাটার ফ্রেজার ম্যাগার্ট। আগামী 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টিম অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা ও ভারত। কুয়ালালামপুরের বায়োমাস ওভাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে সাউথ আফ্রিকা। টস জিতে ব্যাট করে 8 উইকেটে 105 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে 5 উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় প্রোটিয়ার মেয়েরা। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস জিতে ব্যাট করে ভারতকে মাত্র 114 রানের টার্গেট দেয় ইংলিশ মেয়েরা। জবাবে কামিলিনীর ঝোড়ো 50-তে 9 উইকেটের বিশাল জয় নিয়ে ফাইনালে ওঠে মিকি প্রসাদের দল। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ ফেডারেশন কাপে দুপুর 3টার ম্যাচে মুখোমুখি হয় রহমতগঞ্জ এমএফসি ও আবাহনী লিমিটেড। এই ম্যাচে রহমতগঞ্জকে 2-0 গোলে হারিয়েছে আবাহনী। অন্যদিকে দিনের আরেক ম্যাচে ফকিরাপুলকে 5-2 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস অ্যারেনায় দুপুর 3টায় রহমতগঞ্জের মুখোমুখি হয় ঢাকা আবাহনী। আর ময়মনসিংহের রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ফকিরের পুল ইয়ং ম্যানসের বিপক্ষে নামে মোহামেডান। দুটি ম্যাচের 4টি দলই খেলে বি গ্রুপের ম্যাচে। গ্রুপ সেরার লড়াইয়ে রহমতগঞ্জকে 2-0 গোলে হারিয়েছে টেবিল টপার আবাহনী লিমিটেড। ম্যাচ শুরুর 12 মিনিটেই আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ গাজীর গোল হজম করে রহমতগঞ্জ। এরপর প্রথমার্ধে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর ঘুরে দাঁড়াতে পারেনি রহমতগঞ্জ। উল্টো ম্যাচের 60 মিনিটে মোহাম্মদ হৃদয়ের গোলে 2-0 ব্যবধানে জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে আবাহনী। অন্যদিকে দিনের আরেক ম্যাচে মোহামেডানের দেয়া 5 গোল হজম করে ফকিরের পুল। ম্যাচের শুরুতেই মঈনের জোড়া গোলে এগিয়ে যায় মোহামেডান। অবশ্য আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের প্রথমার্ধেই টুরায়েভের গোলে স্কোরলাইন সমান করে বিরতিতে যায় ফকিরের পুল। দ্বিতীয়ার্ধের 72 মিনিটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন মিডফিল্ডার রাজু আহমেদ। এগিয়ে যাওয়া দলকে ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে জয়ের বন্দরে পৌঁছে দেন ফরওয়ার্ড আরিফ হোসাইন। এই জয়ে প্রতিপক্ষকে এক ধাপ পিছনে ফেলে টেবিলের 3-এ মোহামেডান। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। রোমানিয়ান ক্লাব
এফসি এসবির বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে ইউনাইটেড। অন্যদিকে এলসবার্গকে 3-0 গোলে হারিয়ে সরাসরি শেষ 16 নিশ্চিত করেছে টটেনহ্যাম। আর জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টকে একই ব্যবধানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে এএস রোমা। এদিকে সৌদি প্রো লিগে আল রায়েদের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে আল নাসর। বিস্তারিত জানাবেন জুবাইর নূর। ইউরোপা লিগে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে এফসিএফবির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথমার্ধে একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছিল না রেড ডেভিলরা, তবে বিরতির পরেই ঘুরে দাঁড়ায় রুবেন আমোরিমের শিষ্যরা। ম্যাচের 60 মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে দলকে লিড এনে দেন ডিফেন্ডার ডিওগো ডালোট। আর 8 মিনিট পরেই গার্নাচোর পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ মিডফিল্ডার কোবি মাইনু। এদিকে ইউরোপা লিগের আরেক ম্যাচে এলসবার্গকে 3-0 গোলে হারিয়ে সরাসরি শেষ 16তে জায়গা করে নিয়েছে টটেনহাম হটস্পার। প্রথমার্ধে এলসবার্গের জমজমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি স্পার্স। বিরতির পর ম্যাচে 70 মিনিটে দেদান কুলুসেভস্কির ক্রসে দারুণ এক হেডে দলকে লিড এনে দেন স্কারলেট। এরপর 84 মিনিটে ব্যবধান 2-0 করেন 19 বছর বয়সী মিডফিল্ডার দামালো আদাই। এরপর যোগ করার সময় দুর্দান্ত এক ড্রিবলিংয়ে গোল করেন ইউরোপা লিগে সদ্য অভিষেক হওয়া 17 বছর বয়সী মিকি মুর। অন্যদিকে ইউরোপা লিগের প্লে অফ নিশ্চিত করেছে এএস রোমা। জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টকে 2-0 গোলে হারিয়ে পরের রাউন্ডে টিকিট কেটেছে তারা। বিরতির ঠিক আগে 44 মিনিটে আনহেলিনোর দুর্দান্ত এক ভলিতে লিড নেয় রোমা। বিরতির পর 69 মিনিটে এলডোর গোলে ব্যবধান দ্বিগুণ করে রোমা। ডি বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন এই উজবেক ফরোয়ার্ড। এদিকে সৌদি প্রো লিগে আল রায়েদের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচের 35 মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় নাসর। এরপর বিরতির পর 2 মিনিটের মাথায় গোলের ব্যবধান দ্বিগুণ করেন নওয়াফ বাউশাল। ম্যাচের 76 মিনিটে রায়েদের আমির সাউদ একটি গোল পরিশোধ করলেও শেষমেশ জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। জীবনের 37 বসন্ত পার করে ফেলেছেন। ফুটবলে দলীয় কিংবা ব্যক্তিগত যা কিছু জেতা সম্ভব সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। 2026 বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে সেই 2022 বিশ্বকাপ জয়ের পর থেকেই। এবার বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন হেড কোচ লিওনেল স্কালোনি। সিদ্ধান্ত পুরোপুরি মেসির উপরেই ছেড়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। বিস্তারিত জানাচ্ছেন তাসবি শরণ। কেরিয়ারে জেতার কিছুই বাকি নেই লিওনেল মেসির। চাইলে বুট জোড়া তুলে রাখতে পারেন এখনই, কিন্তু তিনি এখনো খেলেই চলেছেন। বয়স যেন একেবারেই ছুতে পারছে না তাকে। মাঝে চোটের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন। চোট থেকে ফিরে পুরনো রূপে ফিরেছেন আর্জেন্টাইন এই কাপ্তান। আগামী বিশ্বকাপে 40-এর ঘরে থাকবেন মেসি। 26 বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। প্রশ্নের সম্মুখীন হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্কালোনি জানিয়েছেন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলার এখনো সময় হয়নি। প্রথম কথা হলো মেসি ও তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে হাতে। সে এবং বাকিরাও বিশ্বকাপ খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি বুদ্ধিমান। আগামী বিশ্বকাপে খেলতে 37 বছর বয়সী মেসির উপর কোনো চাপ তৈরি করেননি বলেও জানিয়েছেন স্কালোনি। সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কি করবে সে বিষয়ে আমরা বলার কেউ না। এদিকে 26 বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মেসি সবশেষ কথা বলেছিলেন গেল বছরের অক্টোবরে। আগামী বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে ফিটনেস ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই মহাতারকা। দেখা যাক কি হয়। খুব বেশি দূরের বিষয় ভাবাটা আমার অপছন্দ। প্রতি ম্যাচ উপভোগের চেষ্টা করি। সুখী থাকতে এ পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারবো বলে আশা করি। যেটা করতে পছন্দ করি সেটা করতে পারলেই আমি সুখী। 2026 সালে বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে ডি মারিয়ার অবসর নিয়েও কথা বলেছেন স্কালোনি। কোপা আমেরিকার জয়ের পর ডি মারিয়ার জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন এই কোচ। আনহেল এর চেয়ে ভালোভাবে আর শেষ করতে পারতো না। সে যদি নিজের ক্যারিয়ার নিয়ে সিনেমা, বই কিংবা গল্পও লিখত, আমার মনে হয় না যেভাবে শেষ করেছে তার চেয়ে ভালোভাবে লিখতে পারত। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে 700তম জয়ের রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে আল রায়াদের বিপক্ষে 2-1 গোলে জিতেছে রোনালদোর আল নাসর। জয়ের পথে দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে এই পর্তুগিজ মহাতারকার কাছ থেকে। আর এরই মধ্যে দিয়ে অনন্য এই মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। মোট 5টি ক্লাবের হয়ে 700 জয়ের দেখা পেয়েছেন এই ফরওয়ার্ড। এর মধ্যে সবচেয়ে বেশি 316টি জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 214, স্পোর্টিং লিসবনের হয়ে 13, ইউভেন্টাসের হয়ে 91 ও বর্তমান ক্লাব আল নাসরের হয়ে 66টি জয় নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন স্প্যানিশ তারকা ফুটবলার পেদ্রি। নতুন চুক্তি অনুযায়ী 2030 সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে খেলবেন এই মিডফিল্ডার। বার্সার সঙ্গে পেদ্রির আগের চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। এর আগে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন এই তারকা মিডফিল্ডার। বৃহস্পতিবার নতুন চুক্তিতে সই করেছেন 22 বছর বয়সী এই ফুটবলার। লাস পালমাস থেকে 2020 সালে বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে 175টি ম্যাচ খেলেছেন তিনি। 24 গোলের পাশাপাশি করেছেন 17টি অ্যাসিস্টও। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে তাকে দীর্ঘমেয়াদে ধরে রাখছে বার্সেলোনা। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।